সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিদায়ী অর্থ বছরে রেকর্ড $30 বিলিয়ন প্রবাসী আয়, আগের বছরের চেয়ে বেড়েছে 27%। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে গ্রেপ্তারের পর। নির্বাচনী সীমানা ও তত্ত্বাবধায়কের বিষয়ে একমত সকল রাজনৈতিক দল, গঠন প্রক্রিয়া নিয়ে মতভেদ। এবার প্রবাসী আয়ের রেকর্ডের খবর। 2024-25 অর্থ বছরে প্রথমবারের মতো প্রবাসী আয় $30 বিলিয়ন ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে যে কোনো অর্থ বছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক বলছে, ট্রেড বেসড মানি লন্ডারিং কঠোরভাবে মনিটরিং করায় প্রবাসী আয় বেড়েছে। আর বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে রেমিট্যান্স যোদ্ধাদের অবদানকে বড় করে দেখছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে বৈধ চ্যানেলে মোট 30.32 বিলিয়ন বা $3032 কোটি মার্কিন ডলার দেশে এসেছে। এর আগের অর্থ বছর এসেছিল $2391 কোটি। এর মানে রেমিটেন্স বেড়েছে $641 কোটি বা 26.82%। এর আগে করোনার প্রকোপ শুরুর পর 2020-21 অর্থ বছরে সর্বোচ্চ $24.77 বিলিয়ন দেশে এসেছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি জুন মাসে আসা $281.8 কোটি রেমিটেন্স একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ $330 কোটি এসেছে গত মার্চে। দ্বিতীয় সর্বোচ্চ $297 কোটি এসেছিল গত মে মাসে। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর সম্মিলিত প্রচেষ্টায় প্রবাসী আয় বা রেমিটেন্সের এই রেকর্ড অর্জন সম্ভব হয়েছে। এবার আমরা আন্ডার ইনভয়েসিং এবং অফার ইনভয়েসিং, যেটা ট্রেড বেসড মানি লন্ডারিংয়ের অন্যতম একটা নিয়ামক, সেগুলো কঠোরভাবে বাংলাদেশ ব্যাংক মনিটর করেছে এবং ব্যাংকগুলো এতে সর্বতোভাবে সহযোগিতা করেছে। এই কারণে এই চ্যানেলগুলি দিয়েই, ব্যাংকিং চ্যানেল দিয়েই টাকা দেশের ভিতরে প্রবেশ করেছে এবং এই উল্লম্ফন আমরা দেখতে পেলাম রেমিটেন্স আহরণের ক্ষেত্রে। ব্যবসায়ী ও প্রবাসীদের অবদানের কারণে রেমিটেন্সে একটি ভালো অবস্থানে পৌঁছেছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। মোটামুটি আমরা এগোচ্ছি, হয়তো কিছুটা স্লো হয়ে গেছিল আগস্টের পরে, তার ব্যাপারে আমরা জানি। সুতরাং রেমিটেন্স ভালো, এক্সপোর্ট ভালো। আপনি দেখেছেন বাংলাদেশ ব্যাংকের 30 বিলিয়ন, 20-22 বিলিয়ন থেকে আমরা এখন এক্সপেন্স করেছে 37 বিলিয়ন। যাও, এটা সব ব্যবসায়ীদের এবং রেমিটেন্স যারা, তাদের একটা মেজর কন্ট্রিবিউশন। আগামীতেও রেমিটেন্সের এই ধারা ধরে রাখতে বাংলাদেশি দূতাবাসগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দক্ষ শ্রমিক প্রেরণ সহ রেমিটেন্স সহায়ক ব্যাংকিং ব্যবস্থা বজায় রাখার উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে পলাতক শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারিক কার্যক্রম শুরু হয়। এক পর্যায়ে ভারতে পলাতক শেখ হাসিনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। পরে এ নিয়ে আদালত অবমাননার অভিযোগে মামলা করে প্রসিকিউশন। ফোন আলাপটি ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পাওয়া যায়। যে সমস্ত লোকেরা আওয়ামী লীগের লোকদের উপরে হামলা করার জন্য দায়ী, তাদের বাড়িঘরকে তিনি ধ্বংস করে দেওয়ার জন্য, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত, তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে, এটা যেন তারা মাথায় রাখে। ফাঁস হওয়া অডিওটি পর্যালোচনা করেন আদালত। শেখ হাসিনার বক্তব্য বিচার ব্যবস্থার জন্য হুমকির বিষয়টি প্রমাণিত হওয়ায় কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে
2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছরের মাথায় এই প্রথম কোনো মামলায় কারাদণ্ড হলো শেখ হাসিনার। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলা বিচারাধীন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনী সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, তবে এসবের গঠন প্রক্রিয়া নিয়ে এখনও মতভেদ রয়েছে। বুধবার দ্বিতীয় দফার 8ম দিনের আলোচনা শেষে এসব কথা জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকল দলের সহযোগিতা পেলে এই মাসেই জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব বলেও জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 30টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় 8ম দিনের সংলাপ অনুষ্ঠিত হয় বুধবার। সকাল 11টা থেকে শুরু হওয়া সংলাপ শেষ হয় বিকেল 5টায়। সংলাপে নির্বাচনী এলাকা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনা হয়। এই দুটি বিষয়ে বেশিরভাগ দল ঐকমত্য কমিশনের প্রস্তাবের সাথে একমত হলেও এসবের গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন তারা। আমাদের দলের পক্ষ থেকে একটা সুস্পষ্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়া হয়েছে। যদি আমরা নির্বাচন কমিশনকে সাফিসিয়েন্টলি স্ট্রং করা এবং স্বাধীন করবার আইনের ব্যাপারে সবাই একমত হতে না পারি, সেক্ষেত্রে উত্তম হবে স্বাধীন বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া, যেমনটা ভারত সহ বিভিন্ন দেশে আছে। সীমানার নিয়ে যে জটিলতা আছে অবসানের জন্য ওনারা একটা কমিটি গঠন করেছেন, সেই কমিটির মাধ্যমে দ্রুত এটা সমাধান হোক, এ ব্যাপারে আমরা একমত। বিশেষজ্ঞদের দ্বারা গঠিত একটি কমিটি নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করবেন এবং নির্বাচন কমিশনকে সহায়তা করবেন। সকলে আমরা আজকে এই প্রশ্নে একমত হয়েছি। বৈঠক শেষে বিএনপি এবং জামাত নেতারা দুটি বিষয়ে একমত হলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মনোনয়ন পদ্ধতি ও সময় নিয়ে আলাদা মত তুলে ধরেন। তত্ত্বাবধায়ক সরকার না হলে যেমনি জাতীয় নির্বাচন কোনো নির্বাচনে হয় না, দলীয় সরকারের অধীনে একইভাবে স্থানীয় নির্বাচনও কোনো নির্বাচন হয় না। দুটাকেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে হবে। শুধুমাত্র জুডিশিয়ারির হাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা হওয়াটা ছেড়ে দেওয়াটা আমরা সঠিক মনে করছি না এবং এই বিষয়ে প্রায় সকলেই একমত। আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকারের কর্ম হতে পারে। সালাউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্র সংস্কারে বিএনপি সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে বিব্রত করার চেষ্টা করছে। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি। প্রশাসন সংক্রান্ত সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে আপনারা দেখবেন মোট 17টা অধ্যায়ে 208টি সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা মোটামুটি 127টির ব্যাপারে আমাদের সম্পূর্ণ মতামত প্রদর্শন করেছি। সংলাপের পর ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা নিশ্চিতে অমীমাংসিত বিষয় নিয়ে চলতি মাসের মাঝামাঝি ঐকমত্যে পৌঁছানো সম্ভব। রাজনৈতিক দলগুলোর এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা জাতীয় সনদ তৈরি করতে পারব। মতৈক্য প্রতিষ্ঠায় আগামীকাল আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। নির্ধারণ বিষয় হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। মৌলিক সংস্কার এবং বিচার না হলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না এনসিপি, আর এনসিপি অংশ না নিলে আগামী নির্বাচন জনগণের নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সন্ধ্যায় লালমনিরহাটের মিশন মোড়ে এক জনসভায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম জানান, জাতীয় নাগরিক পার্টি অনেক স্বপ্ন নিয়ে দল গঠন করেছে যাতে দেশের মানুষ বিকল্প নেতৃত্ব পায়। সবাইকে দলের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অচিরেই এনসিপির নেতৃত্বে সারা দেশে নদী ও সীমান্ত রক্ষা আন্দোলন শুরু হবে। এর আগে কুড়িগ্রামের ঘোষপাড়ায় এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, এখনো দেশে রয়েছে মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব, সন্ত্রাস। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্য দিয়ে যেতে হবে। কেবল একতরফা নির্বাচন করা হলে, কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না। শিগগিরই দেশের মাটিতে ফেরার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই প্রত্যাশার কথা জানান। নেতাকর্মীদের দেন সহনশীলতায় পরিচয় দেওয়ার আহ্বান। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার, যেখানে আগামী 2 বছরের জন্য নেতা নির্বাচন করেন 1511 জন কাউন্সিলর।
কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন, আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী, এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন মানুষ হিসাবেই হোক, একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবেই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, অবশ্যই তাদের মতামতকে, হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয়, কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। এ সময় শিগগিরই দেশে ফেরার প্রত্যাশার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। এদিকে সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজো কমিটি। এরই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ জন অধিকার পার্টি, বিজেপি, আম জনতার দল ও গণতান্ত্রিক বাম দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। যে কোনোই একটা সিস্টেম, এখন যেহেতু নির্বাচনের ডেট চলে আসছে, মানুষ একটা স্বস্তির জায়গায় আসছে, এখন হঠাৎ করেই যদি আপনি এরকম একটা সিস্টেম দিয়ে দেন যেটা সম্পূর্ণরূপে আলাদা, এটা জনগণের কাছে তাদের আগামী নির্বাচনে সে ম্যান্ডেট নিয়ে সংসদে আসে। শুধু যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, সেটা সংসদের মাধ্যমে পাশ করতে হবে। এই পর্যায়ে এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হবে না বলেও জানান তিনি। এটা বাকশাল করতে যাচ্ছে না, আমরা বারবার একটা কথা বলছি, বাকশাল না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্রামীণ ফোনে চলছে বছরের সবচেয়ে বড় সেলিব্রেশন 17, যেখানে আপনারা পাবেন এক্সক্লুসিভ সব অফার মাত্র 10 দিনের জন্য। অফারগুলো পেতে 10 জুলাইয়ের মধ্যে চেক করুন মাইজিপি অ্যাপ। দাবি পূরণের আশ্বাসে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী আন্দোলন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশের আশ্বাসে বুধবার সন্ধ্যা 6:30টার দিকে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা। তারা পটিয়া থানার ওসি, সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন। আন্দোলনকারীরা জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে ওসিকে প্রত্যাহার করা না হলে চট্টগ্রাম মহানগর জুড়ে অবরোধ কর্মসূচি দেওয়া হবে। সড়ক অবরোধ করায় শত শত গাড়ি আটকে পড়ে রাস্তায়, এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের 3000 কোটি টাকার বেশি নষ্ট করেছে। এমন অভিযোগ অনুসন্ধানী নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে টেন্ডার ব্যতীত বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে ইভিএম কিনে সরকারের প্রায় 3172 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে। বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এসব বিষয়ে জানতে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে তলব করা হয়। তলবে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার ও সিনিয়র মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসাবাদ করেন। এই ধরনের মেশিনটা আসলে বাজারে অ্যাভেলেবল না, যে প্রাইসটা আমরা সঠিক প্রাইসটা নিব, তো এটি আসলে সার্ভে হওয়া উচিত ছিল, আরও স্ট্রংলি সার্ভে হওয়া উচিত ছিল, যাতে করে প্রাইস আরও সুন্দর হতো। এটি অবশ্যই স্বীকার করার মতোই। এদিকে ঋণের নামে প্রায় 270 কোটি টাকার বেশি আত্মসাৎ এবং 90 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি PK হালদার সহ 15 জনের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন ও ক্ষমতার অপব্যবহার পূর্বক ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত 104 কোটি টাকারও বেশি আত্মসাৎ ও 34 কোটি টাকা পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।
এদিন দুদকের আবেদনে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার ভাই শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে 15 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে, যেখান থেকেই হোক গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর পল্টনে ERF SME ফাউন্ডেশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি সব কথা জানান। অনুষ্ঠানে SME ফাউন্ডেশনের চেয়ারপারসন মুশফিকুর রহমান বলেন, কম অর্থ বরাদ্দ SME খাতের প্রধান অন্তরায়। জবাবে অর্থ উপদেষ্টা জানান, SME খাতে ঋণ দিতে ব্যাংকগুলো উদাসীন। NBR কর্মকর্তাদের আন্দোলনের বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক মহলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। পরিস্থিতি জানাতে IMF-কে চিঠি লিখতে হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। তাপপ্রবাহে নাকাল ইউরোপ। কোথাও অত্যধিক তাপমাত্রা, আবার কোথাও শুরু হয়েছে দাবানল। গরমে ইটালি, স্পেন ও ফ্রান্সে 2 জন করে মোট 6 জন মারা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, ফলে তাপপ্রবাহ তীব্র হচ্ছে। সবচেয়ে উষ্ণ জুন মাস দেখল স্পেন। এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 46 ডিগ্রি সেলসিয়াস। কাতালুনিয়াতে দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটিতে তাপ প্রবাহের কারণে অসুস্থ 300 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। জার্মানির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। অত্যাধিক তাপমাত্রার কারণে সুইজারল্যান্ডে বন্ধ রাখা হয়েছে পারমাণবিক চুল্লি। স্কটল্যান্ডের উত্তরাঞ্চলীয় কিছু এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার কিছু রাস্তা। দাবদাহের কারণে মঙ্গলবার ইতালির 16টি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়। তীব্র গরমে হিটস্ট্রোকের ঘটনা বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি কিংবা ক্যান্সার রোগী। রোমে 70 বছরের বেশি বয়সীদের জন্য শহরের সুইমিং পুলে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনে দিনের বেলায় প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এরপরও হিটস্ট্রোকের ঘটনা ঘটেছে। সেখানকার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাজ্যে মঙ্গলবার এবছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় 33.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। তাপমাত্রার কারণে তুরস্কের পশ্চিম উপকূলীয় এলাকাগুলোতে গত কয়েকদিন ধরেই দাবানলের আগুনে পুড়ছে। উদ্ধারকর্মীরা 50,000-এর বেশি মানুষকে সরিয়ে নিয়েছে। তাদের বেশিরভাগই ইজমির প্রদেশের বাসিন্দা। দেশজুড়ে 263টি জায়গায় দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে জরুরি বিভাগের দমকল কর্মীরা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। পাকিস্তান ও ভারতে বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 73 জনে দাঁড়িয়েছে। বন্যায় পাকিস্তানে 100 জনেরও বেশি আহত এবং ভারতে অন্তত 34 জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তানি নিহতদের মধ্যে পাঞ্জাবে 11 শিশু সহ 21 জন, খাইবার পাখতুনখোয়ায় 10 শিশু ও 5 নারী সহ 22 জন, সিন্ধুতে 15 জন এবং বেলুচিস্তান প্রদেশের 5 জন রয়েছে। বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এদিকে ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে বিভিন্ন স্থান থেকে 350 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা করছে মাইক্রোসফট, অ্যামাজন সহ বহু প্রতিষ্ঠান। জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজে প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার জেনেভায় সংবাদ সম্মেলনে উপস্থাপন করার কথা রয়েছে। এতে মাইক্রোসফট, আলফাবেট ইনকর্পোরেট এবং অ্যামাজনের মতো 48টি প্রতিষ্ঠানের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্তের জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 109 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আবারও জানিয়ে দিব খেলার খবর। মরক্কো বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা মরক্কো ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক তারিক নাজেম এবং পরিচালক হাসান খারবোশের সঙ্গে কথা বলেন। তারা উপদেষ্টাকে ফেডারেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
মরক্কোর জাতীয় দলের সাম্প্রতিক অর্জন, বিশেষ করে সবশেষ ফিফা বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের জন্য অভিনন্দন জানান আসিফ মাহমুদ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিদায়ী অর্থ বছরে রেকর্ড $30 বিলিয়ন প্রবাসী আয়, আগের বছরের চেয়ে বেড়েছে 27%। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে গ্রেপ্তারের পর। নির্বাচনী সীমানা ও তত্ত্বাবধায়কের বিষয়ে একমত সকল রাজনৈতিক দল, গঠন প্রক্রিয়া নিয়ে মতভেদ। এই ছিল এখনকার মতো, আর এরই সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডালরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।